যে রিজার্ভেশন সিস্টেমটা এটা হচ্ছে আমাদের সিস্টেমের জন্য একটা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তার কাছে এটা কতটা এফেক্ট করছে এবং অন্যান্য সমস্ত কিছুর উপরে কি কতটা এফেক্ট করছে এই রিজার্ভেশন সিস্টেমটা, সেটা আজকে আমরা আলোচনা করব। এই যে সিস্টেমটার কথা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, রিজার্ভেশন সিস্টেম, এটা তুমি আমি এরকম হাজার জন কেন এরকম লাখ স্টুডেন্ট যদি আমরা একদিন কোনো জায়গাতে হয়ে যাই, দিয়ে যদি আন্দোলন করি যে রিজার্ভেশন সিস্টেমটাকে তুলে ফেলে দিতে হবে, বলতে গেলে ভালো লাগে। সিস্টেম আমাদের এটাকে শেষ করে দিল, এই সিস্টেমের জন্য অমূল্য ক্ষতি হয়ে গেল, ভাই কিছু করতে পারবে না। সরকারি চাকরি করতে এসে না যে জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে একটা পয়েন্ট করে তোমাকে বলে দিচ্ছি। এই এক নাম্বার যেটা তুমি বললে রিজার্ভেশন সিস্টেম, ঠিক আছে, এই যে রিজার্ভেশন সিস্টেম, দ্বিতীয় নাম্বার হচ্ছে করাপশন, 3 নম্বর হচ্ছে টাইম, 4 নাম্বার একদম সব কিছুর শেষে এসে তুমি আলটিমেটলি নিট ফল পাবে হচ্ছে 0। এরকম প্রচুর স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ফলো পাবে না, যে রিজার্ভেশন সিস্টেমটা আমাকে শেষ করে দিল। সবাই জানে যে রিজার্ভেশন সিস্টেমের জন্য আমরা শেষ হচ্ছি। তুমি সবকিছুই দেখবে আমার থেকে কম নাম্বার পেয়ে লোকে চাকরি পেয়ে গেছে, এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি, তোমার কিচ্ছু করার নেই। বর্তমানে রিজার্ভেশন সিস্টেমের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, 100টা সিট থাকলে সেখানে জেনারেল ক্যান্ডিডেট চাকরি পাবে হার্ডলি 20 থেকে 25 জন। এই বাদ বাকি 70% লোকজন এরা প্রত্যেকেই হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করবে এবং এদের থেকে কম স্কোর করে ওরা চাকরি পাবে। এটাই হচ্ছে নিউ নর্মাল প্রসেস। আমি এটার জন্য কখনোই বলছি না যে রিজার্ভেশন সিস্টেম একদম ঠিক আছে, এটা কোনোদিনই বলবো না। তুমি যে কোনো টিচারকে গিয়ে ধরো না, সে কোনোদিন বলবে না যে হ্যাঁ এই 70টা ছেলে এই 30টা ছেলের থেকে কম নাম্বার পেয়ে যে সিলেক্ট হয়ে গেল, বা এখানে যে আরো 50টা ছেলে অ্যাটলিস্ট ছিল যাদের স্কোর এর থেকেও বেশি ছিল কিন্তু সিলেক্টেড হয়নি, এই প্রসেসটা কি স্যার ঠিক? এটা কোনো টিচারই তোমাকে বলবে না যে এই প্রসেসটা ঠিক বলে, কোনো মানুষই বলবে না। কিন্তু যখন তুমি এটা নিয়ে কথা বলা শুরু করবে, তোমাকে উপর থেকে নিচে আছাড় মেরে ফেলে দেবে লোকে। আজ থেকে 5 বছর পর কি বলবে, ওই সময় রিজার্ভেশন সিস্টেমের জন্য আমি চাকরি পাইনি। কে শুনবে ভাই তোমার কথা? তকমা দিয়ে 50-60 করে চাকরি পেয়ে যাচ্ছে, আর তাদের থেকে 15-20 নাম্বার বেশি পেয়েও তাদের থেকে অনেক এগিয়ে থাকা কেবল জেনারেল ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না। 100% সত্যি কথা। দেখবে এক্সাম্পল দেখবে, তুমি আজকে দাঁড়িয়ে বলছো, তোমাকে আমি লাস্ট 10 বছরের উদাহরণ দিচ্ছি, দেখো সেম জিনিস। তুমি আজকে ভাবছো যে এইটা হচ্ছে সিজিএল এর কাট অফ, এটা দেখার পরে খুব কষ্ট হয়েছিল। 153 হচ্ছে কাট অফ 2024, এসসি কাট অফ হচ্ছে 126। ভাই কত নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে? 2023 150 আনরিজার্ভেড কাট অফ, এসসি কাট অফ 126, এসটি কাট অফ 118। কি করবে? এটা রিসেন্ট ঘটনা, তোমাকে এর আগের ঘটনা বলছি। দেখো 2011, 12, 13, 15 আনরিজার্ভ ক্যাটাগরি, দেখো আনরিজার্ভ ক্যাটাগরি কিসের? এটা হচ্ছে কাট অফ মার্কস নন ইন্টারভিউ পোস্ট, যখন হচ্ছে ইন্টারভিউ নন ইন্টারভিউর কনসেপ্ট ছিল 2016 পর্যন্ত, ঠিক আছে? দেখো আনরিজার্ভ 393, এসসি হচ্ছে দেখো 330, 60 নাম্বারের ডিফারেন্স। 397, 331, 60 নাম্বারের অলমোস্ট ডিফারেন্স। এসটি অলমোস্ট 91, অলমোস্ট কত 7, অলমোস্ট 86 নাম্বারের ডিফারেন্স। দেখো ডিফারেন্স দেখো হয়েছে। 2013 401, 334, অলমোস্ট 60, 314। দেখে নাও, কোনো আউটপুট পাবে না, এর কোনো পজিটিভ সলিউশন তুমি পাবে না। মাঝখান থেকে কি হলো, ইডব্লিউএস আর একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। লাভটা কি হলো, জেনারেল স্টুডেন্টরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হলো। তাতে কি করবে তুমি আমি যারা জেনারেল ক্যান্ডিডেট কি করবো? আমার 10,000 ভ্যাকেন্সি নেই বলে পাস করতে পারলাম না, রিজার্ভেশনের জন্য পাস করতে পারলাম না, কি করবে? এত চুরির জন্য পাস করতে পারলাম না, কি করবে বলো? কিছু করার আছে? এই ছেলেটা দেখো, এ হচ্ছে এ 82% মার্কস পেয়েছে, 82% মার্কস পেয়ে সিলেক্টেড হয়নি, ঠিক আছে? অতএব আশা করছি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম রিজার্ভেশন সিস্টেমটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর সেটা সবাই জানো তোমরা। সবাইকে সবসময় বলি ভাই, চাকরি মাত্র 1% লোক সরকারি চাকরি করে কিনা সন্দেহ আছে। তার বাইরেও পৃথিবীতে মানুষ অনেক ভালোভাবে অনেক কম টাকাতে জীবন নির্বাহ করছে এবং খুব আনন্দের সঙ্গে। আলটিমেটলি লাইফের গোলটা ওটাই হওয়া উচিত। প্রবলেম মানুষের সবার লাইফেই আছে ভাই। তোমার কাছে 10 টাকা পকেটে আছে, 10 টাকার মতো প্রবলেম। আমার কাছে 20 টাকা আছে, 20 টাকার মতো প্রবলেম। শাহরুখ খানের কয়েক হাজার কোটি টাকা আছে, তার কয়েক হাজার কোটি টাকার মতো প্রবলেম। একটা কোম্পানি 50,000 কোটি টাকার কোম্পানি, তার 50,000 কোটি টাকার মতো করে প্রবলেম। অতএব প্রবলেম সবারই আছে। অমুক কলেজের একজন ছাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় তিনি ভর্তি হয়েছিলেন একটি কোচিংয়ে। বেশিরভাগ সময় তিনি ব্যস্ত থাকতেন পড়াশোনায়। গত 3 বছরে তিনি বসেছিলেন সরকারি চাকরির বেশ কয়েকটি পরীক্ষায়, তবে একটাতেও সফল হতে পারেননি। অমুক বুধবার রাতে সেই তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সরকারি চাকরি না পাওয়ার কারণে হতাশায় ভুগছিলেন ওই যুবক, এবং তার জেরে এই ঘটনা। পুলিশ জেনেছে চাকরি না পেলেও গত 1 বছরে তার কয়েকজন বন্ধু যোগদান সরকারি চাকরিতে, যার মন থেকে মেনে নিতে পারেননি ওই যুবক। তদন্তে জানা গিয়েছে বুধবার বিকেল থেকে গড় এলাকায় কেপি রায় লেনের বাড়িতে একা ছিলেন। বুধবার রাত 8টা নাগাদ তার বাবা দেবাশিস দাস। মোটামুটি এই হচ্ছে খবর। আমরা খুব বেশি চমকানো জিনিস খুব তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে নিই। অমুক অফিসার অমুক বড় চাকরি, খুব বিশাল বড় চাকরি করেছে, সে চাকরি করেছে, তাকে এত মানুষ ফলো করছে। এইগুলো হচ্ছে আমাদের মাইন্ডকে একদম ভেতর থেকে শেষ করে দেয়। যখন এর আগের বারে রেলের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, তখন হচ্ছে হঠাৎ করে প্রথমে যে নোটিফিকেশনটা আসে, সেখানে নোটিফিকেশনে উল্লেখ করে দেয়, নোটিফিকেশন দিয়ে দেয় যে আইটিআই লাগবে বলে। সেই খবর আসার পরে সম্ভবত নর্থ বা সাউথ 24 পরগনার একটা ছেলে ঠিক এরকম একটা এক্সট্রিম চিন্তা ভাবনা নিয়ে নেয়, যেটার কারণে হচ্ছে কি, সেটা হচ্ছে এই গ্রুপ ডি সে পরীক্ষা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল, সেই পরীক্ষাটা সে দেবে। কিন্তু যখন দিয়ে দেয় তার আইটিআই করা নেই, যখন দেখে যে আইটিআই করা নেই, আমি তো পরীক্ষাতে বসতেই পারবো না, অতএব এই ডিসিশন আমি নিয়ে নিই। কোনোদিন না। আজকে তুমি এই মোড়টা পেরিয়ে ভাবছো আমি বিশাল খুশি আছি, দুদিন পরে কি পরিণতি হবে তোমার কল্পনা করতে পারবে না। সেই সময়টাকে কাটিয়ে তুমি বেরিয়ে গেলে তারপরে তোমার জন্য আবার কি অপেক্ষা করে আছে তুমি কোনোদিন বিশ্বাস করতে পারবে না। তুমি আজ পর্যন্ত দেখাতে পারবে না হাইলি অ্যাম্বিশিয়াস এবং হাইলি হার্ডওয়ার্কিং, খুব হার্ডওয়ার্কিং করা লোক এবং কেপাবল লোক কেউ লাইফে চুপ করে বসে আছে, এটা তুমি আমাকে দেখাতেই পারবে না। যে এটা হতে পারে যে আমি খুব ভালো খেলতে পারতাম একটা সময়, কিন্তু আমি ওই খেলার ফিল্ডে কিছু করতে পারিনি, কিন্তু আমি অন্য কোনো জায়গায় অনেক কিছু করে নিয়েছি। এরকম কোনো রুল নেই। আর কেউ যদি এসে এরকম ভাবে নাচানাচি করে আমি দেখিয়ে দেবো আমি এই বছর চাকরি পেয়ে যাবো, আমি এই র্যাঙ্ক করে দেবো, আমি সেই করে দেবো, ভাই টোটালি বেসলেস কথাবার্তা এটা। আমি সবসময় ভাই এটা তোমাদেরকে বলি, এক্সপেকটেশন সবসময় কম, সবসময় এক্সপেকটেশন কম। বিনা এক্সপেকটেশনের লাইফ হচ্ছে বিউটিফুল লাইফ। কোনো এক্সপেকটেশন নাই, আমি হার্ডওয়ার্ক করে যাবো। দেখেছি ম্যাক্সিমাম লোকের মধ্যে, আমি চাকরি পেয়ে দেখিয়ে দেবো, আমি চাকরি পেয়ে নিজেকে জাহির করিয়ে দেবো আমি কি।
তাই এইসবের মধ্যে পড়ো না কোনোদিনও। চাকরি পেতে হবে। আমি এরকম লোকজনকে জানি যারা 21 বছর বয়সে প্রিপারেশন শুরু করেছে, 21 বছর বয়সে চাকরি পেয়েছে, ফার্স্ট চাকরি পেয়েছে WBCS গ্রুপ সি 32 বছর বয়সে এসে। আবার এরকম লোককেও দেখেছি 7 বার ইউপিএসসি ইন্টারভিউ মেন পর্যন্ত দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, একটা পোস্ট ক্লিয়ার করতে পারেনি, একটাতে সিলেক্টেড হয়নি। তাহলে সে কি করবে? ফ্রাস্ট্রেটেড হয়ে সুসাইড করে নেবে? তাই একবার ভাবো, তুমি তোমার জন্য বাঁচবে, কারোর জন্য নয়, কারোর জন্য না। একটা সময় পরে মা বাবাকে তুমি দেখবে, তোমার ফ্যামিলিকে দেখবে, তোমার অনেকজন তোমার উপর ডিপেন্ডেন্ট হবে। চাকরি পেয়ে গেলেই লাইফ সেট, এই জিনিস মাথা থেকে বের করে দাও। সরকারি চাকরি আমাদেরকে প্রত্যেকের মতো করে জীবন নির্বাহ করতে হয়। তুমি সরকারি চাকরি করো, আমার বন্ধু প্রাইভেটে চাকরি করে, আমার বন্ধু বিজনেস করে, আমার বন্ধু শুধু ইউটিউবে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, সেখান থেকে সে আর্নিং করে। সবাই সবার মতো করে ভাই চলবে। এরকম নয় যে আমি এই ফিল্ডেই সাকসেসফুল না হলে জীবন শেষ। এই জিনিসটা ভাই মাথা থেকে বের করে দাও। তবে ভাই হয় না। আমি 5000 ছেলেকে পড়াচ্ছি, তার মধ্যে 5 জনকে নিয়ে লাফাচ্ছি, আমি একে চাকরি পাইয়ে দিয়েছি, বাদ বাকি লোককে চাকরি পাওয়াতে পারিনি, তার জন্য দোষটা কে নেবে? আমার নেওয়া উচিত নয় কি? যে চাকরি পেয়েছে ভাই, তার দমে চাকরি পেয়েছে, আমি কখনোই বলতে পারি না আমি পাইয়ে দিয়েছি। এরকম ধরনের মাইন্ডসেট যে সমস্ত টিচাররা আছে, ভালো লাগলে তুমি চলে যাও, কে না বলছে তোমাকে? 10 জনের কথা শুনবে, আবার 10 রকম ভাবে প্রিপারেশন শুরু করবে, শেষ হয়ে যাবে এখানটাতে। দিনে দিনে যত দিন যাবে তোমার ফ্রাস্ট্রেশন তত তোমার উপরে বাড়তে থাকবে, পড়া আস্তে আস্তে কমতে থাকবে। আমি সারাদিনে 8 ঘন্টা পড়বো তো পড়বো, মোবাইল ছাড়া। এটা হচ্ছে ধৈর্য। তোমাকে এই মাইন্ডসেট বানিয়ে আসতেই হবে সরকারি চাকরিতে, যে আমার 2 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, কিন্তু পেয়ে যাওয়ার পরে তারপরে অ্যাটলিস্ট এই জিনিসে আমার কমপ্লিট। পরবর্তী লাইফ কি হবে সেটা আলাদা কথা, ঠিক আছে? আর বাদ বাকি এই যে হাই কাট অফ, চুরি, এত রিজার্ভেশন সিস্টেম, ভাই এগুলোকে সাইড করে দাও। এগুলো তুমি সারাদিন, তুমি আমি এরকম 50 জন, 100 জন, 1000 জন বিশাল বড় টিচার এসে চিৎকার করে গেলেও সিস্টেমে যে জিনিসটা বসে আছে সেটাকে চেঞ্জ করা তো সহজ নয় ভাই। তুমি আমি যদি 50 জন মিলে টিনের প্রাচীরে গিয়ে যদি 50 বার করে মাথা ঠুকি যে আমাদের সিজিএল এর কাট অফ এত বেশি হয়ে গেছে, চুরি হয়েছে, এই নর্মালাইজেশন প্রসেস ভুল হয়েছে, তাতে কিছু চেঞ্জ হবে? ঠিক ছোট চাকরিও পাও, সেটাও তোমার মা বাবার পাশে আনন্দের ব্যাপার। ওরা দেখতে চাই তুমি সাকসেসফুল, এটাই হচ্ছে ওদের লাইফের একটাই মাত্র ডিমান্ড। ওরা দেখতে চাই যে তুমি ভালো আছো, এটাই হচ্ছে ওদের ডিমান্ড, আর কিছু নেই ভাই। আমি যদি জানি এই প্লাস্টিকের চেয়ারটাই হচ্ছে আমার জন্য বেস্ট, এটাতেই হচ্ছে আমি লাইফ সেট করে নেবো, আমার লাইফ আমার মতো করে সেট করবো, তাহলে লাইফ দেখো আর কোনো তোমার মধ্যে কিছু থাকবে না। আর আমি আমার মতো আমার এফোর্ট দিয়ে ডে বাই ডে ছোট ছোট করে কাজ করে নিজেকে কোনো একটা জায়গার জন্য আমি বানিয়ে নেবো নিজেকে ফিট। মেন্সে 80% নাম্বার চলে গেছে কাট অফে, আমি সেখানে থেকে গেছি 10 নাম্বারের জন্য। কিসের জন্য? কিছুটা রিজার্ভেশনের জন্য, কিছুটা নর্মালাইজেশনের জন্য। তখন আমার মনে একটা ডাউট ক্লিয়ার হবে, স্যার আমি এত পরিশ্রম করলাম, তারপরেও আমি থেকে গেলাম। ওটাতে কষ্ট আমাদের ভাই হবে, হওয়াটা স্বাভাবিক। আমরা লাইফে যা এক্সপেক্ট করি সেটা তো সবসময় পাই না, তাই না? তাহলে আমি যেটা পাইনি সেটা আমি হার্ডওয়ার্ক করার পরে যদি আমি না পাই, সেটাতে ভাই কষ্ট হবে, আমি মানছি। কিন্তু ওই নিজের লাইফ ভাই নিজের পাশে, কাউকে দেখে ও এত কিছু করে নিল, এই যে 3 বন্ধু চাকরি পেয়ে গেছে, আমি পাইনি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, তাই এগুলোতে থেকো না কোনোদিনও। চেষ্টা করো লাইফটাকে সিম্পল রাখার। লাইফে অনেক কিছু প্রবলেম আসবে, অনেক কিছু প্রবলেম চলে যাবে, তোমাকে তোমার লাইফটা ভাই তৈরি করে নিতে হবে। আর স্মুথ লাইফ ভাই কারোর হয় না কোনোদিনও, ঠিক আছে? এই ধরনের ডিসিশন থেকে এতে কারোর কিছু চলে আসবে না, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির, কোনো সেক্টরের, কোনো কারোর কিছু চলে আসবে না, শুধু এক্সেপ্ট 2টো লোক ছাড়া। ওই 2টো লোকের পাশে তুমি ছাড়া আর কোনো বিকল্প নেই। যেমন তোমার পাশে তোমার মা বাবা ছাড়া কোনো বিকল্প নেই, এই 2টো লোকের পাশে তুমি ছাড়া কোনো বিকল্পই নেই। এরকম ধরনের আমি প্রশ্ন প্রায় পেয়ে থাকি, স্যার আমি লাস্ট 2 বছর ধরে পড়াশোনা করছি, আমি এখনো পর্যন্ত একটা প্রিলিও ক্লিয়ার করতে পারিনি। 3 বছর পড়াশোনা করছি, একটা প্রিলিও ক্লিয়ার করতে পারিনি। 4 বছর পড়াশোনা করছি, অমুক পরীক্ষার একটা প্রিলি ক্লিয়ার করেছিলাম, এছাড়া আমার আর কোনো পরীক্ষা ক্লিয়ার হয়নি। তো সেক্ষেত্রে আমার কি করা উচিত এই মুহূর্তে? এরপরে চাকরিটা ভালো করে ভেবে দেখো, আমাদের টোটাল পপুলেশনের মধ্যে 1%ও নয়, 1% লোকজন সরকারি চাকরি করে না। সরকারি চাকরি 4টে থেকে 5টা সংস্থা আছে, রিক্রুটমেন্ট বডি আছে, একমাত্র তারাই সরকারি চাকরি প্রোভাইড করে, যেটা অরিজিনাল সরকারি চাকরি বলা হয়। যারা ডিস্ট্রিক্টে যাদের বাড়ি বা বিভিন্ন জায়গায় যাদের বাড়ি, তারা অনেকে জানা দেখবে যে ও তো বিডিও অফিসে চাকরি করে, ও ডিএম অফিসে চাকরি করে, সবাই সরকারি এমপ্লয়ি নয়, ঠিক আছে? সরকারি চাকরি এবং সামহাউ পরপর কিছু হলেও সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডের মাধ্যমে অনেক ছেলেমেয়ে তারা বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হয়েছে যে সরকারি চাকরি বিশাল একটা কিছু জিনিস, যেটা অবশ্যই বিশাল একটা কিছু, সেটা হচ্ছে আমাদের বলা যেতে পারে যে সামাজিক যে স্ট্রাকচার, সেই অনুযায়ী এটাকে একটা বিশাল কিছু বলে দেখানো হয়, ঠিক আছে? সরকারি চাকরি করলে মানে কি বলবো, অবশ্যই সবাই নয়, কিন্তু সরকারি চাকরি পেলে মানে অনেক টাকা পয়সা পাওয়া যায়, ঠিক আছে, বিয়ের সময়, বা সরকারি চাকরি করলে লাইফ সেট হয়ে যায়, এরকম ধরনের মানসিকতা আছে। কিন্তু সরকারি চাকরি করার পরেও লাইফ হেল হয়ে গেছে, এবং শয়ে উদাহরণ আছে, ঠিক আছে? অতএব কোনো জিনিস একটা পেয়ে গেলে লাইফ সেট হয়ে যাবে, এরকম পৃথিবীতে কোনো জিনিস, কোনো চাকরি, কোনো সিচুয়েশন এক্সিস্টই করে না, ঠিক আছে? সবকিছু জিনিস তোমাকে নিজেকে বানাতে হবে, যে কোনটা অ্যাকচুয়াল তোমাকে হচ্ছে লাইফটাকে স্মুথ বানাতে পারে, ওটা তোমাকেই বানাতে হবে। এরকম নয় যে মানে কি বলবো, একটা সরকারি চাকরি পেয়ে গেলাম, সুন্দর বিশাল বড় মানে বিশাল বড় ফ্যামিলিতে বিয়ে করে নিলাম, বা আমি বিশাল বড় চাকরিওয়ালা থেকে বিয়ে করে নিলাম, তাতে হচ্ছে আমার বিশাল লাইফ সেট হয়ে যাবে, এরকম কোনো গ্যারান্টি নেই। এরকম তুমি সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রত্যেকে তোমরা কম বেশি দেখেছো। ব্যাপারটাকে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, ক্লিয়ার করে। প্রচুর লোকে ভালো স্যালারি চাকরি ছেড়ে দিয়েছে, সরকারি চাকরি বলে এখানে ঢুকে লাইফ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ঠিক আছে? এমনকি অনেকে আছে স্কুলের চাকরি, স্টেবল চাকরি ছেড়ে দিয়ে আমাদের পিএসসি কোনো না কোনো একটা চাকরিতে ঢুকে তারপরে মনে হয় না এই চাকরিটা আমার জন্য নয়, আবার স্কুলে চলে গেছে, এরকম প্রচুর লোকে আছে, ঠিক আছে? কিন্তু রিসেন্ট কিছু ঘটনা তুমি দেখতে পাবে, রিসেন্ট নয়, পুরোনো অনেক ঘটনা আছে যেখান থেকে দেখা যাচ্ছে সরকারি চাকরিও যায়। তাদের মধ্যে আমি সরকারি চাকরি করছি, বা আমি 1-2 জন চাকরি করছি, নাহলে বাদ বাকি প্রত্যেকে খুব ভালোভাবে জীবনযাপন করছে বিজনেস করে, ঠিক আছে? এরকম মানে নেই যে চাকরি করা মানেই হচ্ছে বিশাল কিছু করে ফেলছি। যারা সরকারি চাকরি করে না তারা লাইফে কিছু করতে পারেনি, এটা তুমি আমি ভেবে নিতে পারি, কিন্তু যারা যেভাবে লাইফকে এনজয় করা, লিড করা, তারা ঠিক সেভাবে করে নিতে পারবে। তুমি আমি ভাবনাতে কিছু যায় আসে না। মোট কথা হচ্ছে তোমার প্রত্যেক পরীক্ষার ডিমান্ড হচ্ছে আলাদা আলাদা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে কম্পিটিটিভ ফিল্ডে এসে, ইনক্লুডিং আমিও একটা সময় এরকম ছিলাম, সব পরীক্ষা দিতাম, সব দিয়ে মনে হতো
যদি হয়ে যায়। মোট কথা হচ্ছে প্রপার প্রিপারেশন ছাড়া মিনিমাম 1 থেকে 2 বছরের কন্টিনিউয়াস প্রিপারেশন ছাড়া যদি তুমি 100 কিলোমিটারের মধ্যেও আসবে না, তুমি এটা লিখে নাও, যে গ্র্যাজুয়েট হও 27 এর মধ্যে বয়স হয় তুমি দিতে পারবে। ম্যাথে স্ট্রং হতেই হবে, প্রত্যেকটা পরীক্ষাতে হতে হবে, কিন্তু এটা এক্সট্রিম লেভেলে। এখানে লেভেল অফ স্ট্যান্ডার্ড হচ্ছে অনেক হাই। তা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে বেশি ইনফ্লুয়েন্স হয়ে চলে আসে। তারা কি দেখে, ওই বাইরের চকমকিটাই হচ্ছে তাদের চোখে সবসময় বেশি পড়ে। বাইরের চকমকি মানে এইরকম ভাবে গাড়িতে যাচ্ছে, এর কাছে এত পাওয়ার আছে। ভাই ওই একটা কথা আছে না, খুব বেশি পাওয়ার তোমার বেশি রেসপন্সিবিলিটি তোমার উপর চাপিয়ে দেবে। একজন বিডিও, একজন ডিএসপি কি ধরনের প্রেসার নিয়ে চলে, যদি কোনো পার্সোনাল লেভেলে কোনোদিন তুমি কারোর সঙ্গে পরিচয় হয়ে দেখবে কোন লেভেলের মানে তাদের উপর রেসপন্সিবিলিটি থাকে তুমি কল্পনা করতে পারবে না। যেরকম তুমি ভাবছো যে আমার প্রচুর কিছু নাম হবে, প্রচুর কিছু হবে, সেরকম ভাবে যেখানে যত বেশি স্পার্ক তুমি জানবে যে সেখানটাতে তত বেশি রেসপন্সিবিলিটি তোমার। ঠিক আছে, সোশ্যাল লাইফ, নিজের লাইফ বলে কিছু থাকবে না। ঠিক আছে, অনেকে থাকে কি আমি সব কিছু মেনটেন করবো, আমার পার্সোনাল লাইফটা আমি ভালোভাবে লিড করবো, 10টা 5টা ডিউটি করবো, আমি ওই জায়গায় চাকরিতে যাবোই না, তাহলে তারা সেইভাবেই যাবে। মিনিমাম তোমাকে 1 থেকে 1.5 বছরের একদম নিট অ্যান্ড ক্লিন প্রিপারেশন নিতে হবে। ওই সকাল থেকে মোবাইলে 4টা ইউটিউবে ক্লাস দেখে নিলাম, বিকেলবেলা 2-8 ঘন্টা পড়লাম কি পড়লাম না, দেখি স্ট্র্যাটেজি ভিডিও কি আছে, কি করে 30 দিনের সিলেবাস কভার করা যায়, ওগুলো কোনো কাজে লাগবে না। ঠিক আছে, ওগুলো হচ্ছে শুধুমাত্র যে কোনো ইউটিউব চ্যানেলে ওগুলো হচ্ছে শুধুমাত্র সাজানোর জন্য। অ্যাকচুয়াল জিনিস ওগুলো একটাও নয় কাজের। তুমি যত বড় স্ট্র্যাটেজিস দেখে নাও, যত র্যাঙ্ক করা লোকের তুমি স্ট্র্যাটেজি দেখে নাও, সেটা তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে হার্ডলি 10% হতে তোমাকে হেল্প করবে। হার্ডলি কোনো দিন তুমি যত একদম 10 জন র্যাঙ্ক করা লোকের সঙ্গে বসে গেলেও তুমি যে চাকরি কোয়ালিফাই করে যাবে তার পরে এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ কোনো গ্যারান্টি নেই আমি 1 বছরে পেয়ে তোমাকে স্ট্র্যাটেজি বললাম বলে তুমি সেম স্ট্র্যাটেজিতে পড়ে চাকরি পাবে, এটা কখনো হতেই পারে না। ইউপিএস কম্পিটিটিভ পরীক্ষার বিউটিটা হচ্ছে ভাই এটা, এখানে এরকম ভুরি একাডেমিক্যালি বিশাল বড় বড় রথি মহারথী আছে এখানে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে, তাদের মধ্যে সার্টেন কিছু সংখ্যক ছেলেমেয়ে পরীক্ষায় পাস করে। আবার এরকম টাইপের ছেলেমেয়েও আছে যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড একদমই খারাপ, 3rd ডিভিশনে পাস করেছে, উচ্চ মাধ্যমিকে ফেল করে গেছে, গ্র্যাজুয়েশনে মাথায় পাস করেছে, তারা হচ্ছে এখানে সিভিল সার্ভিসের মতো পরীক্ষাতে র্যাঙ্ক পর্যন্ত করে দেয়। এটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার বিউটি। একদম নিট অ্যান্ড ক্লিন, সারাদিনে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়তে হবে, নিজেকে পড়তে হবে, ইউটিউব ভিডিও দেখা নয়। আবার কখন 2014 থেকে 16-17 মধ্যে যখন সব থেকে বেশি পরিমাণে পরীক্ষা হতো সেই সময়, আর এখন তো পরীক্ষাই হয় না, তুমি তো নিজেকে প্রমাণ করার সুযোগই পাবে না। ঠিক আছে, অত সব সময় আমি সব ক্লাসে বলি ভাই যেগুলো জানো সেগুলোই তুমি পরীক্ষাতে ভুল করে আসবে, না জানো তো তোমার অনেক কিছু থাকবে। কিন্তু এই জিনিসগুলো অনেকে মানতে চায় না, ওভাবে কি অনেক বেশি পড়ে নেবো, অনেক বেশি জ্ঞান নিয়ে নেবো, তাহলে চাকরি হয়ে যাবে। একদমই না। যেটা জানো সেটা কতটা ভালো করে জানো এবং সেটাকে বারবার করে রিভিশন করে তোমাকে রেডি করতে হবে যে হ্যাঁ এই জানা জিনিসগুলো আমি ভুল করবো না। প্রত্যেক পরীক্ষাতে মিনিমাম তোমার 15টা কোশ্চেন ভুল করে আসবে। মানে এসএসসি এখন খুব ভালো পরীক্ষা নিচ্ছে, কিন্তু কাট অফ এক্সট্রিম লেভেলে চলে গেছে, চুরিচামারি হচ্ছে না এরকম বলা যাবে না, এখানেও হচ্ছে। কিন্তু আমাদের পিএসসি পিআরবি এগুলো এখন সিট ঘুমে চলে গেছে, অপেক্ষা করে বসে থাকতে হবে তোমাকে। অপেক্ষা করতে আলটিমেটলি চোখের সামনে দিয়ে 4 থেকে 5টা বছর গায়েব হয়ে যাবে, 27 প্লাস হয়ে যাবে, শেষ। আর কিছু করতে পারবে না, একবারে বসে থাকতে হবে। এরা কবে 2 বছর 3 বছর একটা করে নোটিফিকেশন বের করবে, একটা নোটিফিকেশন বের করে দিয়ে তাকে রিক্রুটমেন্ট করতে 4 বছর টাইম লাগাবে। এই পরীক্ষাগুলোর জন্য এখন বসে থাকতে হবে তোমাকে। ওগুলো করে ভাই কোনো লাভ নেই, শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, 2 বছর এরকম দৌড়ে বেড়াবে, তারপরে মনে হবে আমার তো কিছুই হলো না। তাহলে তুমি ভাবো আমি পড়িনি কিছুই, কিন্তু আমার এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাচ্ছে, কিছু করতে পারবে না ওটাতে। আর যত দিন যাবে তোমার উপরে একটা প্রেসার আসতে থাকবে, বয়স বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, আশেপাশে তুমি দেখবে নিজেকে চোখ বদ্ধ করে রাখতে পারবে না। তুমি আশেপাশে একে ওকে দেখবে সে চাকরি পেয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, সে গাড়ি কিনে নিয়েছে, সে অমুক জায়গায় চলে গেছে বিদেশে ঘুরতে। তোমাকে এই প্রত্যেকটা জিনিস তুমি যতই ইগনোর করার চেষ্টা করো, কিছু না কিছু জিনিস তো তোমাকে ডিমোটিভেট করবেই। আগে তোমাকে কম্পিটিটিভ ফিল্ডে এসে তোমাকে প্রত্যেকটা বই পড়তে হবে, বই পড়ে নিজেকে অ্যানালাইজ করার জন্য মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিয়ে দেখতে হবে যে আমি অ্যাকচুয়াল পারছি কিনা। তুমি ক্লাসে দেখবে একজন টিচার হচ্ছে 30টা অঙ্ক ঝড়ের মতো বলে উড়িয়ে চলে গেল, দারুণ টিচার। আর তারপর যখন আমি বইটা খুলে বসছি 5টা অঙ্ক আমার দ্বারা হচ্ছে না, তাহলে লাভটা কি হলো আমার? তাই না? হিউম্যান নেচার, তুমি পরীক্ষা দিতে যাবে, রেজাল্ট খারাপ হবে, তোমার খারাপ লাগবে। ঠিক আছে, এটা লাগবেই। এটা তুমি কখনোই নিজেকে বোঝাতে পারবে না যে আরে ভাই আমি তো পড়িনি, পরীক্ষা দিতে গেছি। আমার যে বন্ধু সে হচ্ছে অলরেডি 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, সে প্রিপারেশন নিয়ে গিয়ে 100-র মধ্যে 70টা দাগিয়ে যাবে। কিন্তু না, সবসময় টেন্ডেন্সি নিজের যোগ্যতা থেকে, নিজের অকাতের থেকে বেশি জিনিস হচ্ছে এক্সপেক্ট করবো, তার পরিণতি যা হওয়ার পরবর্তীকালে তাই ভুগতে হবে।